দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 10 বছরে 10 জন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। আলোচনাতেই ঘুরপাক খাচ্ছে প্রত্যাবাসন ইস্যু, বাড়ছে অর্থনৈতিক ও নিরাপত্তা শঙ্কা। ইন্টারন্যাশনাল কমিউনিটির দরকার এখানে এগিয়ে এসে বাংলাদেশকে সাপোর্ট দেয়। রোহিঙ্গাদের কারণে আসলে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়ে গেছে। ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে 2 জনের মৃত্যুদণ্ড বহাল, সাজা কমে 4 জনের যাবজ্জীবন ও 10 জন খালাস, সন্তুষ্ট স্বজন। ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো, প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। সরকারকে 6 মাসে অর্থনীতিতে শূন্য দিয়েছে সিপিডি। 31 সূচকের 19টিতেই অবনতি, কাজ হারান বন্ধ হওয়া 95টি কারখানার বিপুল শ্রমিক। 95টি কারখানা বন্ধ হয়েছে এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। ঠাকুরগাঁওয়ে ইউএনওর সই জাল করার অভিযোগ 3 শিক্ষকের বিরুদ্ধে। ধরা পড়ে উল্টো মাদ্রাসা প্রধানকে দায়ী, উঠে আসছে নানা অনিয়ম। এইটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাজ। উনি কিভাবে কাজটা করবে এটা ওনার এখতিয়ার। ইউনো স্যারের সই জাল করে ওরা কাগজ পাঠিয়ে দিয়েছে। যুদ্ধবন্ধের প্রচেষ্টায় ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের কঠোর অবস্থানেও দূত হয়ে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান। অত্যন্ত খারাপ সময় পার করছে দেশের হকি। বিকেএসপি ছাড়া খেলোয়াড় উঠে আসার ধারা বন্ধ, সীমিত আসনে নেই আধুনিক কোচিং ব্যবস্থা। অন্যান্য ইভেন্টের বেলা কিন্তু এগুলো হয় না। কেন আমরা বিকেএসপি কেন্দ্রিক যাব? এই জন্যই আমরা এখান থেকে সার্ভিসটা পাচ্ছি না। এছাড়াও দর্শক সংবাদে আরও যা থাকছে: জলে ভাসা গ্রাম মৌলভীবাজারের সোয়াম ভিলেজ অন্তেহরি। নৈসর্গিক সৌন্দর্য আকৃষ্ট করছে ভ্রমণ পিপাসুদের। তুমি বিনে এ ভুবনে আমার। এবারে পুরো আয়োজন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংকট দীর্ঘস্থায়ী রূপ লাভ করেছে। গত 10 বছরে প্রত্যাবাসন করা যায়নি একজনকেও। বিষয়টি ঝুলে রয়েছে শুধু কথাবার্তাতেই। বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা ইস্যুটি এখন বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জের হয়ে উঠেছে। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে লাখ লাখ রোহিঙ্গার। সেই সংকট 1 দশকে পা দিলেও প্রত্যাবাসনের পথ এখনও অনিশ্চিত। কক্সবাজার ও ভাসানচর মিলিয়ে বাংলাদেশে এখন কমপক্ষে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে জন্ম নিয়েছে নতুন একটি প্রজন্ম, যারা কখনো মিয়ানমার দেখেইনি। তাদের দীর্ঘমেয়াদী অবস্থানে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। মাদক পাচার, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, হত্যা ও অপহরণের মতো ঘটনাগুলো বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রোহিঙ্গাদের কারণে যেহেতু সীমান্ত কিছুটা উন্মুক্ত, এখানে মাদকের চোরাচালান বাড়ছে। সারা দেশে কিন্তু মাদক একটা বড় সংকট তৈরি করেছে। এটার এই দক্ষিণ সীমান্তটা এটার একটা বড় উৎস। ফলে রোহিঙ্গাদের কারণে আসলে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়ে গেছে। বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসনই এসব সমস্যার একমাত্র সমাধান। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা বিবেচনায় আপাতদৃষ্টিতে তা বাস্তবায়ন অত্যন্ত কঠিন বলে মনে করেন তারা। রোহিঙ্গাদের সংকটের সমাধান তো একটাই, তাদের ফেরত পাঠানো। তো তাদের ফেরত তো কেউ যায় না এবং যাওয়ার আপাতত কোনো সম্ভাবনাও নেই। তার মানে আমরা কারো সাহায্য পাইনি। এই যে 3 লক্ষাধিক রোহিঙ্গার তালিকা প্রকাশ করে মিয়ানমার তাদেরকে শনাক্ত করেছে বলে ঘোষণা করেছে, এইটা আমার যতটা না মনে হয় যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা বা সেই 3 লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে নিয়ে যাওয়া, তার চেয়ে অধিক বেশি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য যে তাদের একটা সদিচ্ছা আছে। রোহিঙ্গাদের জন্য দিন দিন কমছে বিদেশি অর্থায়ন।
এতে চাপ পড়ছে দেশের অর্থনীতিতে। সুরক্ষার বিভিন্ন দিক আছে, তো এগুলো করার জন্য ধরেন বছরে প্রায় 1 বিলিয়ন ফাইন্যান্সের দরকার হয়। এই ফান্ডটা কমতে কমতে ধরেন 1 বিলিয়ন সবসময় চেয়েছে, এটা 800, 700, 600, 500 এভাবে নামছে আর কি। তো প্রথমত আমি বলবো যে রোহিঙ্গা রেফিউজি প্রোটেকশনের জন্য যে জয়েন্ট রেসপন্স প্ল্যান, তার জন্য যে পরিমাণ ফাইন্যান্সিয়াল বার্ডেন শেয়ারিং দরকার, ইন্টারন্যাশনাল কমিউনিটির দরকার এখানে এগিয়ে এসে বাংলাদেশকে সাপোর্ট দেয়। শঙ্কার বিষয় হলো এখনও থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ। গড়ে প্রতিদিন 20 থেকে 30 জন বাংলাদেশে ঢুকছেন বলে জানান স্থানীয়রা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং ওই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাদ্রাসার শিক্ষার্থী নূর উদ্দিন, শাখাত হোসেন, সাইফুর রহমান ও উম্মে সুলতানা পপি। 19 বছর বয়সী নুসরাত তখন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। 2019 সালের 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন নুসরাতের মা। তখন মামলা প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়, কিন্তু রাজি না হয় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে অধ্যক্ষ সিরাজের অনুসারী কয়েকজন নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। 10 এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় তার ভাই হত্যা মামলা করেন। 2019 সালে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তারা হলেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে শাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহিউদ্দিন শাকিল। ঘটনার প্রায় 7 বছর পর প্রধান বিচারপতি গঠিত বিশেষ বেঞ্চে 28 জুলাই শুরু হয় মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় দেয়। SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল, এই দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরউদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম ছেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। এই মামলায় নির্বিচারে ফাঁসির রায় দেওয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্স, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। আলোচিত এই মামলার রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের আইনজীবীরা। কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না, একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল, এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। আমার আসামিদের মধ্যে 3 জন অ্যাকুইটাল হয়েছেন আর 1 জনের ডেথ বহাল আছে। আপিল তো আমি করব না, যদি পার্টি করে আমি তাদের ইনস্ট্রাকশন পাইলে আমি আপিল লিখব। বিচারিক আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 16 আসামির সবাই এখন কারাগারে রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে তার পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার মা দ্রুত রায় কার্যকরের পাশাপাশি নিরাপত্তাও চেয়েছেন।
হাইকোর্টের রায়কে কেন্দ্র করে সোমবার সকাল থেকে নুসরাত জাহান রাফির ফেনীর সোনাগাজীর বাড়িতে বাড়ানো হয় নিরাপত্তা। আগে থেকেই 2 পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। মোতায়েন করা হয় আরও 5 জন। দুপুরে আসে রায়ের খবর। এতে সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের পরিবারের সদস্যরা। সন্তুষ্ট যেটা হত্যা প্রকাশ হয়েছে আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আজকে 7টা বছর অন্তত পক্ষে নিরাপত্তা ছিল, এখন আরো জোরদার বাড়াতে হবে। আমি বর্তমান মাননীয় তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জানাই। আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাত জাহান রাফির প্রতিবেশীরাও। যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। 10 জনকে খালাস দেবে হয়েছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে এখানে আইন বিভাগের যেই বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি। রায় ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান এই কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এই জন্য আমরা এখানে নিয়োজিত আছি। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অনুসারী কয়েকজন শিক্ষার্থী। 3 দিন পর তার মৃত্যু হয়। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। ফেনীর নুসরাত হত্যা মামলাটি দেশ জুড়ে আলোচনা তৈরি করেছে। দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। ফেনীর সোনাগাজীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। উচ্চ আদালত ঘোষিত এই রায়ে 2 জনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন এবং 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। আসুন শুনি জনতার কথা। সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা একটি চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় আমরা জানি যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যেই তদন্তটি ছিল সেটি অনেক বিতর্কিত ছিল এবং এটি নিয়ে নানা কথা হয়েছিল এবং অনেকেই বলেছিল যে অনেক নিরপরাধকে এখানে জড়ানো হয়েছে। আজকে আপিল বিভাগের রায়ে সেই ঘটনাটি প্রমাণিত হলো। বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি। আমি না, শুধু পুরো সোনাগাজীবাসী মোটামুটি আজকের এই রায়টিতে সন্তুষ্ট। তবে একটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে যে 2019 সালে যে রায়টি হয়েছিল, রায়টি দিয়েছিল ফেনীর নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত। ওই রায়টি কিভাবে দেয়? বাংলাদেশের ইতিহাসে মনে হয় কোনো হত্যা মামলায় একসাথে 16 জন আসামির মৃত্যুদণ্ড দেয়, এটা আমি আমার জীবনে আমি দেখি নাই। এই রায়ে আমি সন্তোষ প্রকাশ করতেছি। আগে যে রায়গুলা হয়েছে, এই রায়গুলা কি অদৃষ্ট কোনো শক্তির কারণে বা কারো লিখিত কিনা জানি না, যেহেতু আগেও এইভাবে আদালতের মাধ্যমে রায় হয়েছে, তবে রায়গুলা এই এখন উচ্চ আদালতে এসে যে পর্যায়ে এসেছে, আমাদের থেকে রায়গুলা ভালো লেগেছে। আগের রায়টা তো মতো ছিল না, এখন এটা যেটা হয়েছে এটা বেস্ট একটা রায়। এই রায়টা শুনে সবাই খুশি হয়েছে, আমরা খুশি হয়েছি। বর্তমান সরকারের প্রথম 6 মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটি জানায়, একই সময়ে দেশের 3 প্রধান শিল্পাঞ্চলে 95টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে কমপক্ষে 61,881 জন কর্মসংস্থান হারিয়েছেন। সকালে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার এরই মধ্যে 6 মাস পূর্ণ করেছে। এই সময় দেশের অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করতে সোমবার রাজধানীতে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একটা বড় জায়গা, আগ্রহের জায়গা থাকতে পারে। এতে জানানো হয়, গত 6 মাসে মাথাপিছু ঋণের পরিমাণ $48,000 থেকে বেড়ে $55,000 পৌঁছেছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ শতকরা 4.5 ভাগে নেমে এসেছে, যা ইতিহাসে সবচেয়ে কম। বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছে কিনা এবং সেটা দেশীয় এবং বিদেশি, সেটার একটা মূল্যায়ন করার প্রয়োজন ছিল। এটার ব্যতিরিকে আগামী দিনে আগানো কষ্ট হবে। সিপিডি বলছে, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টে গাজীপুর, সাভার, আশুলিয়া এবং নারায়ণগঞ্জ নরসিংদী শিল্পাঞ্চলে 95টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। ফলে কর্মসংস্থান হারিয়েছে 61,881 জন। এটা হলো জানুয়ারি
থেকে অগস্ট পর্যন্ত 2026 সালে এবং এটা হলো 95টি কারখানা বন্ধ হয়েছে। 95টি কারখানা বন্ধ হয়েছে, বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। গবেষকরা জানান প্রবাসী আয়ও মন্দা হাওয়া বইছে। বাণিজ্য ঘাটতি বৃদ্ধি, বাজেট বাস্তবায়নে ধীরগতি এবং বৈদেশিক বিনিয়োগ কমার মতো বিষয়গুলো পরিস্থিতিকে জটিল করে তুলছে। ওভারসিজ মার্কেটে একটা বড় আমাদের গত 5 বছরে প্রায় আমাদের 55 লাখের মতো বাইরে গেছে। এটা কিন্তু এখন কমে আসছে। সো বাইরের মার্কেট দিয়েও আমরা এটা যে প্রবাসী সেটাও হবে না। আমাদের চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ভর্তুকি সামলানো ক্ষমতাসীনদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করেন সিপিডির গবেষকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় এর প্রভাব পড়েছে দেশের ওষুধ শিল্পে। সেই সঙ্গে গ্যাসের সংকট এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও কারখানায় জেনারেটর এবং বড় ইউপিএস চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় আরও বাড়ছে। সকালে রাজধানীতে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতারা এসব তথ্যই তুলে ধরেছেন। উৎপাদন খরচ সমন্বয় করতে শেষ পর্যন্ত ওষুধের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তারা। ওষুধ দেশের স্পর্শকাতর শিল্পের মধ্যে অন্যতম। কাঁচামাল থেকে উৎপাদন এবং ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপে এর গুণগত মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক। ঘরের চাহিদা মিটিয়ে এখন বিভিন্ন দেশে যাচ্ছে বাংলাদেশের ওষুধ। সম্প্রতি কাঁচামাল আমদানি, ডলারের মূল্য বৃদ্ধি এবং সেই সঙ্গে যুক্ত হওয়া জ্বালানি সংকট এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে মালিক সমিতি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ওষুধ শিল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিরোনামে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। বিদ্যুতের অভাব আমরা ফিল করছি না তা না, কিন্তু আমরা যেহেতু সবাই জেনারেটর ব্যবহার করি, আমরা ডিজেল যেহেতু পর্যাপ্ত পাচ্ছি, আমরা ওটা পুষিয়ে নিচ্ছি, আমাদের কস্ট বাড়তেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বক্তারা বলেন 1982 সালের পরে দেশের ওষুধ শিল্পের বিকাশে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও গত কয়েক বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। গত 3 বছরে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রো করে নাই, কিন্তু আমাদের ইনফ্লেশন হয়েছে, আমাদের ডলারের এক্সচেঞ্জ রেটের চেঞ্জ হয়েছে, মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় ওষুধের কোনো ডেভেলপমেন্ট হয় নাই। দেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর ভিতরে আমরা দেখেছি নেগেটিভ গ্রোথ আছে 64টা কোম্পানির। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা অবশ্যই থাকতে হবে, সেটা 117 না। প্রতিনিয়ত মানুষের ডিজিজ প্যাটার্ন বদলাচ্ছে, নতুন ঔষধ আসতেছে। সরকার কিন্তু তার সিস্টেমের ভিতর দিয়েই ইডিসিআর এসেনশিয়াল ড্রাগস যে কোম্পানি বানায়, সেটা যেহেতু জনগণকে দিতে হবে বিনামূল্যে, সেই জন্য ওনারা বানানোর ব্যবস্থা করে রাখছে। এখন সেই তালিকাটা তৈরি করে তুমি ইডিসিআর এর মাধ্যমে বানায়া তুমি জনগণকে দাও, আমাদের তো কোনো আপত্তি নাই। দেশের ওষুধ শিল্প যাতে কোনোভাবেই আমদানি নির্ভর না হয়ে পড়ে, সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার আহ্বান জানান বক্তারা। এসেনশিয়াল ড্রাগ লিস্ট বলে আমরা যদি সেটাকে প্রাইস কন্ট্রোলের আওতায় নিয়ে আসার চেষ্টা করি, তখনই কিন্তু এই বৈকটত্ব চলে আসে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করেন, কে এটা নিয়ে সংবাদ করেছে, কার এত জ্বালা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাই বলেছেন নতুন এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার হিসেবে বাংলাদেশি, আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। মানে কারে তো জ্বালা যে মানে কাজ ফরমতিয়া, হ্যাঁ হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার, নাকি দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।
ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসার 3 শিক্ষকের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত 3 শিক্ষক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সই জাল করেন বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্তরা উল্টো এখন প্রতিষ্ঠান প্রধানকেই দায়ী করছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার নারকনি অবস্থিত কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা নামে শিক্ষা প্রতিষ্ঠান হলেও এর ভিতরের গল্প একেবারেই ভিন্ন। কিছুদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে উচ্চতর গ্রেডের জন্য আবেদন করে প্রতিষ্ঠানের 3 শিক্ষক। তবে স্বাক্ষর জালের বিষয়ে 3 শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান দোষারোপ করছে একে অপরকে। উচ্চতর গ্রেডের জন্য আমার শিক্ষক ইউনো স্যারের সই জাল করে ওরা কাগজ পাঠিয়ে দিছে। স্কুলের যে প্রধান দায়িত্বে আছেন ওনাকে দিছি, উনি কিভাবে কাজটা করবে এটা ওনার এখতিয়ার। এখানে আমি জাল করার কেউ না। জাল সইয়ের ব্যাপারে আমি জানি না, তবে আমি গেছিলাম ওখানে 2 স্যারের সাথে। এইটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাজ, আমরা প্রতিষ্ঠান প্রধানের শরণাপন্ন হয়ে কাজটা করা হয়েছে। 1975 সালে প্রতিষ্ঠিত এই দাখিল মাদ্রাসাটি এখন শুধু নামে শিক্ষা প্রতিষ্ঠান। এর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 250 হলেও নিয়মিত উপস্থিতি মাত্র 40 জন। প্রায় 210 জনের অনেকেই শুধু পরীক্ষা দিতে, কেউ বা উপবৃত্তির টাকা নিতেই ভর্তি আছেন। এছাড়াও ভবনের জরাজীর্ণ অবস্থা, আলোক স্বল্পতা থাকলেও শ্রেণীকক্ষে নেই বৈদ্যুতিক বাল্ব। একটি শ্রেণীকক্ষে মশারি ও খাট পেতে থাকার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত পাঠদান হয় না বলেও অভিযোগ করছে শিক্ষার্থীরা। মাদ্রাসায় কোনো ওয়াশরুম নাই, আমাদের মাদ্রাসায় কোনো কমন রুম নাই, আমাদের ক্লাসরুমে লাইট নাই, এজন্য সমস্যা। আবার সিলিং নাই। আসলে আমাদের এই শিক্ষকরাই তো দুর্নীতিবাজ। হ্যাঁ, এদের কাছে আমাদের সন্তানরা কি শিখবে? তাদের এই দুর্নীতি বন্ধ করা হোক। এই মাদ্রাসায় কোনো পড়ালেখার পরিবেশই নেই এবং এই মাদ্রাসাটি একদম ভঙ্গুর অবস্থায় চলছে। শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছি, উনি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা তখন ওই যে অভিযুক্ত হবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সচেতন অভিভাবক মহল। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। জলে ভাসা এক গ্রামের নাম সোয়াম ভিলেজ অন্তেহরি। এর অবস্থান মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে। বছরে 6 থেকে 8 মাস সম্পূর্ণ জলমগ্ন থাকা জনপদটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাওয়াদিঘি হাওরের কুল ঘেঁষে এই গ্রামটির অবস্থান। জলের গ্রাম অন্তেহরি নামের মধ্যেই লুকিয়ে আছে জলের গল্প। হাওর বিল এবং জলরাশিকে ঘিরে ওঠা এই গ্রামের জীবনযাত্রা অন্য 10টি গ্রামের চেয়ে আলাদা। বর্ষায় যখন এই গ্রামে পানি ভেসে ওঠে তখন মনে হয় এটি যেন কোনো স্থলভাগে নয়, যেন জলের উপর ভেসে ওঠাই একটি গ্রাম। মূলত এই জায়গায় বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসেন। তুমি বিনে এ ভুবনে আমার কে আছে ঔষধি রে বন্ধু। এই গ্রামের যেরকম প্রাকৃতিক সৌন্দর্য ঠিক একই রকম ভাবে লুকিয়ে আছে এই গ্রামের পিছনের মানুষের কষ্টের গল্প। আমরা দেশও রাস্তা নাই, খালি নৌকোই বারাম 6 মাস, আর 6 মাস আমরা আউরে উড়ে যাওয়ার কোনো পথ নাই। অসুবিধাগুলো নিয়েই আসলে এই গ্রামের মানুষরা প্রত্যেক দিন আসলে তারা চলাফেরা করছেন। জলের গ্রাম অন্তেহরি থেকে রোনালদো ধর, দীপ্ত টিভি, মৌলভীবাজার। দর্শক, এবারে দেশে ঘটে যাওয়া আরও কিছু খবর নিয়ে থাকছে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের 7 জানুয়ারি নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের 14 মার্চ শুরু হবে এই পরীক্ষা। সোমবার এই সময়সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে সে তথ্য জানাতে তৈরি হয়েছে ঘুষ.সাইট। গত 21 আগস্ট চালু হওয়া এই ওয়েবসাইটে নাম পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন ভুক্তভোগীরা। চালুর প্রথম 2 দিনে 804টি অভিযোগ জমা পড়েছে। এতে ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ 13 কোটি 65 লাখ টাকা। বিদেশের একটি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ওয়েবসাইটটি তৈরি করেন সাইফ কবির ও শাহেদ শরীফ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের কোনো টাকাই খরচ করতে পারেনি সরকারের 10টি মন্ত্রণালয় বা বিভাগ। ফলে প্রথম মাস শেষে সার্বিকভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 1% বাস্তবায়নও হয়নি। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এডিবি বাস্তবায়নের হালনাগাদে এ চিত্র প্রকাশ পেয়েছে। নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণে 12 বছর বয়সী মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার আলোচিত মামলায় আসামির বিরুদ্ধে চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণ হাতে পেয়েছে পুলিশ। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ভুক্তভোগী শিশুটির জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ হুবহু মিলে গেছে। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। স্থানীয় সময় সোমবার দুপুরে তেহরান পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের তথ্য মতে আসিম মুনির এই সফরকালে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা কামিনীর ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। এই সফরে তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভিও সেখানে রয়েছেন। আল জাজিরা জানিয়েছে ইরানকে পুনরায় সমঝোতার টেবিলে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের অনুরোধে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এই সফর করছেন। গত সপ্তাহে মুনিরকে ফোন করে ট্রাম্প এই বার্তাই দেন। এবারে খেলার খবর। বাংলাদেশের হকিতে একসময় পুরান ঢাকার আধিপত্য থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে। একমাত্র বিকেএসপি ছাড়া হকির চর্চা নেই আর কোথাও। সেখানেও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার অভাব এবং আধুনিক ব্যবস্থাপনার অনুপস্থিতিতে শীর্ষমানের খেলোয়াড় উঠে আসার হার কমেছে। দেশের হকি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। 2024 সালের সবশেষ হকি প্রিমিয়ার লিগে 11টি ক্লাবের হয়ে অন্তত 202 জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে বিকেএসপির বর্তমান ও সাবেক খেলোয়াড়ের সংখ্যা 143 জন, আর 59 জন বিকেএসপির বাইরের ও বিদেশি খেলোয়াড়। 2017 সালের পর বিকেএসপির বাইরে আর কোনো খেলোয়াড় নেই। অথচ এক সময় পুরান ঢাকাকে হকির আতুরঘর বলা হতো। আরমানি টোলা স্কুল থেকে দেশ পেয়েছে অনেক হকি তারকা। তাদের অন্যতম আব্দুস সাদেক। 1965 সালে তার এবং আরো কয়েকজন বন্ধুর হাত ধরে গড়ে ওঠে কম্বাইন্ড হকি ক্লাব। সাব্বির ইউসুফ, প্রতাপ শঙ্করের মতো তারকাদের নিয়ে গড়া সেই দলটি 1969 সাল পর্যন্ত ঢাকা হকি লিগে রাজত্ব করে টানা চ্যাম্পিয়ন হয়। হকি ফেডারেশন যে উদ্যোগগুলো নেয় বয়স ভিত্তিক ট্রেনিংগুলো যেটা করে সারা বাংলাদেশে, সেখানে তারা ইনভেস্ট করে যে প্রশিক্ষণটা দেয় সেই জন্য একটা প্রতিযোগিতা দরকার। এই প্রতিযোগিতাই প্রতি বছর হয় না, এই জন্যই আমরা এখান থেকে সার্ভিসটা পাচ্ছি না। নিজে উইল পাওয়ারটা আমরা যখনই যেভাবেই যারা কমিটিতে আসেন তারা চেষ্টা করেন, কিন্তু সম্মিলিতভাবে যে একটা চেষ্টা তার কারণে ওনারা টিম করতে পারতেছেন না, কিন্তু অন্যান্য ইভেন্টের বেলা কিন্তু এগুলো হয় না। হকির জনপ্রিয়তা বাড়লে দেশের অন্যান্য অঞ্চল থেকেও খেলোয়াড় উঠে আসা শুরু করে। ফরিদপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর ছিল অন্যতম, কিন্তু এখন সে ধারা প্রায় বন্ধ। সাভারে বিকেএসপি একমাত্র প্রতিষ্ঠান, সেখানেও আসন সংখ্যা সীমিত। প্রতি বছর 30 জন শিক্ষার্থী হকিতে ভর্তি হয়। সবাই যে শেষ পর্যন্ত টিকতে পারে ব্যাপারটা তাও নয়। আমরা বিকেএসপি কেন্দ্রিক হকি হয়ে গেছে কেন ভাই? আমরা কি বাইরের লোক কি আগে হকি খেলে নাই? আমরা থাকা অবস্থায় কি বিকেএসপির সাথে ঢাকার ছেলেপেলে কি হকি খেলে নাই? ফরিদপুরের প্লেয়ার খেলে নাই, সিলেট খেলে নাই, রাজশাহী প্লেয়ার খেলে নাই? কেন আমরা বিকেএসপি কেন্দ্রিক যাব? বিকেএসপি প্লেয়ার কোথা থেকে পায়? এই একাডেমি থেকে তো পায় বিকেএসপি প্লেয়াররা। হকি তখনই ইমপ্রুভ হবে যখন খেলোয়াড়, কোচ, আম্পায়ার, জাজ এরা যদি সবসময় বিজি থাকে, সারা বছরই খেলার সাথে সম্পৃক্ত থাকে। 60-70-এর দশকে জুম্মন লুসাই, সাব্বির ইউসুফ, 80 দশকে বায়েজিদ হায়দার, 90 দশকে মাহবুব হারুন সহ অনেক নামী হকি খেলোয়াড় উপহার দিয়েছে পুরান ঢাকা। মুসা মিয়া, ইসা মিয়া ও ইয়ামিনদের মতো আলোচিত 3 ভাইও এই এলাকারই সন্তান। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। 10 বছরে 10 জন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। আলোচনাতেই ঘুরপাক খাচ্ছে প্রত্যাবাসন ইস্যু, বাড়ছে অর্থনৈতিক ও নিরাপত্তার শঙ্কা।
ইন্টারন্যাশনাল কমিউনিটির দরকার এখানে এগিয়ে এসে বাংলাদেশকে সাপোর্ট দেয়। রোহিঙ্গা শব্দের কারণে আসলে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়ে গেছে। ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে 2 জনের মৃত্যুদণ্ড বহাল, সাজা কমে 4 জনের যাবজ্জীবন এবং 10 জন খালাস, সন্তুষ্ট স্বজন। ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো। প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। সরকারের 6 মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি, 31 সূচকের 19টিতেই অবনতি, কাজ হারান বন্ধ হওয়া 95টি কারখানার অসংখ্য শ্রমিক। 95টি কারখানা বন্ধ হয়েছে এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। ঠাকুরগাঁওয়ে ইউএনওর সই জাল করার অভিযোগ 3 শিক্ষকের বিরুদ্ধে, ধরা পড়ে উল্টো মাদ্রাসা প্রধানকেই দায়ী, উঠে আসছে নানা অনিয়ম। এইটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাজ। উনি কিভাবে কাজটা করবে এটা ওনার এখতিয়ার। ইউনো স্যারের সই জাল করে ওরা কাগজ পাঠিয়ে দিয়েছে। যুদ্ধবন্ধের প্রচেষ্টায় ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের কঠোর অবস্থানেও দূত হয়ে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান। অত্যন্ত খারাপ সময় পার করছে দেশের হকি। বিকেএসপি ছাড়া খেলোয়াড় উঠে আসার ধারা বন্ধ, সীমিত আসনে নেই আধুনিক কোচিং ব্যবস্থাপনা। অন্যান্য ইভেন্টের বেলা কিন্তু এগুলো হয় না। কেন আমরা বিকেএসপি কেন্দ্রিক যাব? এই জন্যই আমরা এখান থেকে সার্ভিসটা পাচ্ছি না। দর্শক, বিআরবি কেবলস সংবাদ শিরোনামের মধ্য দিয়ে শেষ করছি রাতের সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।